আপনাদের তো হচ্ছে বিজনেস কার্ড পর্যন্ত কমপ্লিট হয়েছে, রাইট? জি আপু। আচ্ছা, আজকে আমরা ফ্লেয়ার ডিজাইন দেখব। তো বিজনেস কার্ড নিয়ে যে অনেকে অনেক কোশ্চেন করলেন, বিজনেস কার্ডের মধ্যে ফন্টের সাইজটা কি হবে, তারপরে হচ্ছে আইকনগুলো কোথা থেকে নিয়ে আসবেন, এরপরে ডিজাইনটা কেমন হবে, এই টোটালটাই ডিপেন্ড করবে আপনার ডিজাইন এবং আপনার ক্লায়েন্টের উপরে। যেমন আইকনগুলোর কথা বলি, আমরা যখন কোনো আইকন প্রয়োজন হয় সেটা আমরা কি করি, যে কোনো কিছু আমার জানার প্রয়োজন, যে আমি এই জিনিসটা জানতে চাই। এখন আমরা ডিজিটাল যুগে এসে আমাদের খুব হেল্পিং হ্যান্ড হয়ে গিয়েছে দুইটা মাধ্যম, একটা হচ্ছে গুগল আর একটা হচ্ছে ইউটিউব। মানে আপনি যে কোনো কিছু জানতে চান, এই দুইটা জিনিসে সবাই সার্চ করে। এই দুইটা জিনিসে যখন আমি খুঁজে পাবো না, তখন আমরা অন্য কারো কাছ থেকে জেনে নিই যে দেখি এই রিলেটেড কেউ কিছু জানে না কিনা। তো আমার কি প্রয়োজন? আইকন প্রয়োজন, বাট আমার হচ্ছে ফ্রি আইকন প্রয়োজন। আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যে আইকনগুলো ব্যবহার করছেন সেগুলো কপিরাইট হয় কিনা। যদি কপিরাইট হয় তাহলে আবার ঝামেলা। ফ্রি আপনি যে এখান থেকে আইকন পাবেন সেটা হচ্ছে, একটা নাম হচ্ছে ফ্ল্যাট আইকন, FLATICON, ফ্ল্যাট আইকন .com লিখে সার্চ দেন। ওদের কম মানে যে ওয়েবসাইট, সেখানে আপনি সরাসরি চলে যাবেন। ওকে, এখানে আসার পর দেখেন কতগুলো ভেক্টর আইকন আছে, অনেক অনেক ভেক্টর আইকন আছে। ফ্রিতে আপনি এখান থেকে আইকন পাবেন। এই যে সার্চ অপশন, এখানে এসে সার্চ দেন আপনার কি আইকন প্রয়োজন। ধরে নিলাম ফোনের আইকন প্রয়োজন, লেখেন PHON, জাস্ট ফোন লিখেন। ধাপে ধাপে ভাগ করা আছে যে ফোন কল, ফোন আইকন, ফোন নাম্বার, ওল্ড ফোন, ফোন রিসিভার, কি দরকার। আচ্ছা, আমি শুধু ফোন লিখেই সার্চ দিলাম। এই যে এখানে মুকুটের মতো যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই আইকনগুলো আমরা নিতে পারবো না, কারণ এগুলো নিতে গেলে আমাদেরকে পে করতে হবে, মানে কিনে নিতে হবে। এগুলো হচ্ছে প্রিমিয়াম আইকন। বাট এই যে আইকনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এই সাইটটা মনে হয় আপনাকে 5টার মতো আইকন প্রতিদিন ডাউনলোড করতে দিবে। ওকে, আপনার যে কোনো আইকন প্রয়োজন, আপনি কি কি ফরম্যাটে পাবেন। ধরেন আমি এই আইকনটা নেব, জাস্ট আইকনটার উপরে ক্লিক করেন। ক্লিক করার পরে আরেকটা পপ আপ প্যানেল চলে আসবে। এটা পিন্টারেস্টের মাধ্যমে সেভ করে রাখতে পারেন, বা যে এই যে দেখেন পিএনজি, আপনার কি পিএনজি আইকন দরকার নাকি ভেক্টর মানে ইলাস্ট্রেটরে ব্যবহার করবেন, সেই জন্য এসভিজি আইকন দরকার। আপনি পিএনজিও নিতে পারবেন, এসভিজিও নিতে পারবেন। পিএনজির মধ্যে আবার দেখেন এই যে ড্রপ ডাউন, এখানে অনেকগুলো পার্ট আছে, যে ছোট থেকে শুরু করে মানে 16 পিক্সেল থেকে শুরু করে 512 পিক্সেল, কত সাইজের আপনার আইকন প্রয়োজন আপনি সেটাও এখান থেকে নির্ধারিত নিতে পারেন। বাস আপনার যেটা প্রয়োজন আপনি জাস্ট ওটা সিলেক্ট করেন। যেমন আমি পিএনজিতে সিলেক্ট করলাম, এই যে ফ্রি ডাউনলোডে ক্লিক করলে আপনার ডাউনলোড ফোল্ডারে এটা অটোমেটিক্যালি ডাউনলোড হতে থাকবে। ক্লিয়ার? এটা বুঝতে পেরেছি? জি আপু। আচ্ছা, এটা গেল। তারপর ডাউনলোড করার পর কি করতে হবে না? আপনি আপনার ফটোশপে নিয়ে যাবেন। ধরেন আমি যে ওরকম। ডাউনলোড করলাম, ওকে, ফ্রি ডাউনলোড। ওয়েট 1 মিনিট, এখানে শো করবে যেটা ডাউনলোড হচ্ছে। আপু আমি করেছি কি, ওই যে গুগল থেকে হ্যাঁ, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের ইয়েগুলো ডাউনলোড করার পর হ্যাঁ, বিজনেস বসানোর সময় তো ওগুলা ফাইল অনেক বড় বড় হয় না। ছোট করে তো ওগুলো নিয়েছেন। শিফট ধরে ছোট করতে গিয়ে মানে এখন এক একটা চ্যাপ্টার নাকি দেখাচ্ছে। হ্যাঁ, আপনি কত সফটওয়্যার ব্যবহার করেন? সফট ইলাস্ট্রেটর হ্যাঁ, ইলাস্ট্রেটরের না, ফটোশপ। আমরা তো মনে হয় ফটোশপে আছি। 2018। তাহলে আপনাকে অল্টার আর শিফট এই দুইটা প্রেস করে ধরতে হবে, শুধু শিফট না। আচ্ছা। অল্টার শিফট প্রেস করে আপনি ছোট করবেন, দেখবেন একদম রেজুলেশন ঠিক থাকবে, দৈর্ঘ্য প্রস্থ ঠিক থেকে ও ছোট বড় হবে। আর যারা হচ্ছে 2090 থেকে 20 এবং 21 ব্যবহার করছেন, আপনারা কোনো কিছু প্রেস করবেন না, জাস্ট এটাকে ছোট বড় করবেন।
কোনো কিছু প্রেস করলে তখন ওই যে বাঁকা হয়ে যাবে, যেমন আমার চেহারা লম্বা হয়ে যাবে গোলটু, বা আমার চেহারা গোলটু হয়ে যাবে লম্বা, হ্যাঁ, চ্যাপটা হয়ে যাবে। আপা, জি বলেন। যে ফোনের আইকনটা একটা আমি ডাউনলোড দিলাম বা এটা সেভ করে নিলাম, কপি করে নিলাম, এটা নেওয়ার পরে এটা ফটোশপে নিয়ে যদি কপি করে আবার ওইটার মডিফাই করে যদি ওইটা দিই, তারপরে কি কপিরাইট ধরবে? না, কপিরাইট ধরবে না। আপনি গুগল থেকে নিলেও কপিরাইট ধরবে না। এই ছোট ছোট ইস্যুসগুলো আসলে ফোনের আইকন একই রকম হাজারটা থাকতে পারে, এগুলো কপিরাইট ধরবে না। বাট বিশেষ কিছু আইকন আছে যেগুলো নিলে কপিরাইট হতে পারে, মানে ওই আইকনগুলো খুবই কম। সাপোজ ধরেন কারো হয়তো ওই যে ডাম্বেলের আইকন, মানে কিছু কিছু আইকন আছে, আস্তে আস্তে কাজ করেন দেখবেন, বুঝতে পারবেন যে এইটা নেওয়া যাবে না। আবার অনেকে সরাসরি ইমেজ নিয়ে চলে যায়, ইমেজ নিয়ে চলে আচ্ছা গিয়ে আচ্ছা। লোগো ডিজাইন করে, এটাও হবে না। যে আমার রিয়েল এস্টেটের একটা ডিজাইন, লোগো ডিজাইন করতে হবে, আমি গুগলে গিয়ে ঘর বাড়ি বা কনস্ট্রাকশন কোনো একটা যে এই যে এরকমটা আর কি, ধরেন আপনি রিয়েল এস্টেট লোগো ডিজাইন করবেন, ওকে, তো আপনি অনেক অনেক আইডিয়া দেখলেন, দেখে বুঝতে পারলেন আচ্ছা রিয়েল এস্টেট লোগো মানেই হচ্ছে এখানে ঘরবাড়ি থাকতেই হবে, ঘরবাড়ির কোনো টাচ আপ থাকতেই হবে। তো আপনি কি করলেন যে একটা ঘরবাড়ি এরকম নিয়ে আসলেন, অন্য একটা ট্যাবে গিয়ে লিখলেন যে ধরেন উম, এরকম লিখে সার্চ দিলেন। সার্চ দেওয়ার পরে যে এই যে এইরকমটা চলে আসলো, হ্যাঁ, এই যে এটা একটা শুধু ঘর আর বিল্ডিং দেখা যাচ্ছে, এই যে এটা দেখা যাচ্ছে। আপনি কি করলেন, এইটাকে নিয়ে চলে গেলেন, ও তো ওয়ান কাইন্ড অফ আইকন, ওকে নিয়ে চলে গিয়ে এখন আপনি এটাকে দিয়ে লোগো বানালেন বা ডিজাইন করলেন, তাহলে এটা টোটালি কপিরাইট হবে। কেন বললাম, প্রত্যেকটা ইসের নিচেই লেখা থাকে যে দিস, এটা আর কি কপিরাইট হওয়ার, এই যে লাইসেন্স ডিটেলসে ক্লিক করলে দেখা যায় যে এটা কপিরাইট হতে পারে, সাবধানে কাজ করতে হবে। সো আমরা এটা করব না কখনো, নিজের আইডিয়া দিয়ে বানিয়ে কাজ করব এই সব ক্ষেত্রে। বাট এই যে ফোনের আইকন বলেন, কন্টাক্ট আইকন বলেন, তারপরে হচ্ছে ওয়েব আইকন, মানে এই রিলেটেড ছোট ছোট আইকনগুলো আপনি এখান থেকে নেন, কেউ না করবে না। পিএনজি নিতে পারেন, ব্যাকগ্রাউন্ড নিয়ে আপনি মডিফাই করতে পারেন, কেউ কিছু বলবে না। ক্লিয়ার? জি আপা, ক্লিয়ার। আমার এটা ডাউনলোড হচ্ছে না কেন সেটা বলেন। এটা এখন আপা, হ্যাঁ? আপনি কি কোথাও কোর্স করছিলেন না নিজে নিজেই শিখছেন এগুলা? না, আমি কোর্স করেছি। আমি হচ্ছে কোথায় থেকে করছেন? এটা আপনার মহাখালী ওয়্যারলেস গেট, ওই মহাখালী গুলশানের যে লিংক রোডটা আছে না, ওখানে জি ইউআই জি। ল্যাব থেকে, ওখানেই আমি কোর্স করেছি। আমাদের 4 মাসের কোর্স ছিল, বাট 4 মাস তো না, একটু সময় বেশি লেগেছে, 5 মাসের মতো লেগে গিয়েছিল। ও আচ্ছা আচ্ছা। আমাদের এই কোর্সগুলো আপনি ধরেন ইউটিউব, তারপরে গুগলিং দেখে দেখে, অন্যের কাজ দেখে দেখে আমরা 40 থেকে 50% শিখতে পারি। আপনি ইউটিউব থেকে দেখে 40, 50, 60% পর্যন্ত অনেক শিখে ফেলবে, অ্যাডভান্স লেভেলেরও শিখতে পারেন। বাট আসলে কেন একটা ইনস্টিটিউট অথবা কারো গাইড এসে যাওয়া, মানে কারো আন্ডারে যাওয়া, গাইডলাইন, ধরেন আপনি যখন ইউটিউবে
ইউটিউবে তো অনেক ভিডিও পাওয়া যাচ্ছে যে প্রথম ক্লাস থেকে শুরু করে শেষ পর্যন্ত ফটোশপের A to Z, ফার্স্ট ক্লাস থেকে শুরু করে লাস্ট ক্লাস পর্যন্ত, তাই না? তো ওটা কি শুধু দেখে দেখেই মনে হচ্ছে যে আপনি কোনো কোশ্চেন করতে পারবেন না। এই যে এখন আমার সাথে কথা বলছেন, কোনো প্রবলেম জিজ্ঞেস করছেন, সেটাও সলভ হয়ে যাচ্ছে। হ্যাঁ? এই ব্যাপারটা থাকে না যে একটা নির্দিষ্ট ধারাবাহিকতা ফার্স্ট টু লাস্ট, যে কিভাবে আসছে এবং কেন হয়েছে, এই গাইডলাইনটার জন্যই আসলে ইনস্টিটিউটে আসা। আচ্ছা, আমার এটা ডাউনলোড হচ্ছে না কেন? ও যা, জি জি। আমার মাথা যাবে। অন্য আরেকটা দিয়ে দেখেন না। হ্যাঁ, অন্য আরেকটা দিচ্ছি। না, এটাও হতে পারে আমার নেটে একটু ঝামেলা হতে পারে। নেটে ঝামেলা হলে তো একটু ছোট সাইজ দিয়ে দিই। না, নেট মেবি দুর্বল। নেট তো ঠিকই আছে। আচ্ছা, এটা গেল ফ্ল্যাট আচ্ছা, আইকন। আমাদের এগুলোর জন্য কি নতুন গ্রুপ হয়েছে? কিসের জন্য? এই যে নাকি আগের গ্রুপে আমরা আছি? আপনাদের 31 ব্যাচ না? হুম, হ্যাঁ, 31 ব্যাচের তো একটা গ্রুপ নতুন। হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখলাম। 31 ব্যাচের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আমাকে মনে হয় অ্যাড করা হয়েছে। এই দেখো তো হোয়াটসঅ্যাপে 31 ব্যাচের সাথে অ্যাড আছে কিনা। এবিজিপি এসপিজিপি 31। আচ্ছা, দেখে জানাচ্ছি। ওকে, এটা হচ্ছে একটা সাইট ফ্ল্যাট আইকন। হ্যাঁ, আরেকটা সাইটের আপনাদের নাম বলে দেব, সেটা হচ্ছে ইকো ফন্ট নামে একটা সাইট আছে, বাট ওইটা হচ্ছে ফন্টের মতো। ফন্ট মানে টেক্সট যে আমরা লিখি, ecofont.com, ecofont.com লিখে সার্চ দেন, ওর সাইটটাতে আমরা চলে আসব। 31 ব্যাচ নাই? আচ্ছা, ঠিক আছে। এই সাইটটাতে আসলেও আপনি কি পাবেন? 21,000 এর প্লাস আপনি আইকন ফ্রিতে পাবেন। তবে এই ফন্টটা মানে এই আইকনগুলার একটা স্পেশালিস্ট হচ্ছে, ওরা কোনো ইমেজ না, কোনো মানে ভেক্টর ফাইলও না, ওরা হচ্ছে ফন্ট। আমরা যে লিখি, সাপোজ আমরা নাম লিখতেছি ফটোশপে বা ইলাস্ট্রেটরে, ফন্ট হিসেবে কাজ করে। ওকে, তো কিভাবে কাজ করে এটা? যে আপনি ডাউনলোড করতে হবে, ফার্স্টে এখান থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোডে ক্লিক করেন, অটোমেটিক্যালি এই যে দেখেন ইকো ফন্ট জিপ ডাউনলোড হয়ে গেল। আচ্ছা, এই সাইটটা মনে হয় ডাউন আছে, এই জন্য ডাউনলোড হচ্ছে না। দেখেন, এটা তো অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গেল। ফ্ল্যাট আইকনটা মনে হয় ওদের কোনো কাজ চলছে, ওই যে ডাউনলোড হচ্ছে না। ঠিক আছে, তো আমি এখান থেকে ফার্স্টে কি করলাম, ইকো ফন্টটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পরে চলে যাব আমার ডাউনলোড ফোল্ডারে। ডাউনলোড ফোল্ডার কই, এই যে দেখেন ডাউনলোড ফোল্ডারে ইকো ফন্টটা অলরেডি চলে আসছে। আচ্ছা, ওকে আমি এখানে না ডেস্কটপে নিয়ে যাই, খালি জায়গায় নিয়ে যাই আর কি। এই যে দেখতে পেয়েছেন, এটা এখন জিপ ভাঙেন, এক্সট্রাক্ট হেয়ার। জিপ ভাঙার পরে এই যে দেখেন ইকো ফন্ট নামে একটা ফোল্ডার চলে আসছে। এই ফোল্ডারটাতে যান, যাওয়ার পর ফন্টসে ঢুকেন। ফন্টসে ঢোকার পর এইরকম যে চিহ্নটা দেখতে পাবেন, এই যে এবিজি লেখা, এবিজি ফাইল যেটা, এই এবিজি ফাইলটাকে আপনি কি করবেন, ওপেন করবেন। ওপেন করার পর ইনস্টল। ওকে, ওয়েট করেন, এটা কিন্তু ইনস্টল হয়ে গেল। আপনার কাজ শেষ। কি হলো, আমি ফন্টটাকে ইনস্টল করে ফেললাম। এরপরে চলে যান আপনি আপনার ফোল্ডারে। ফোল্ডারে যাওয়ার পর আমার ফ্লেয়ার ডিজাইনটাকে আমি বাদ দেই। টাইপ টুল দিয়ে ধরেন আমি লিখলাম একটা কন্ট্যাক্ট নাম্বার লিখলাম, কত, 0123456789। এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার। তো এই কন্ট্যাক্ট নাম্বারটার
সামনে আমি একটা ফোনের আইকন আনতে চাচ্ছি, ফোনের আইকন। এখন আপনি কি পারেন, আপনি ওই যে গুগল থেকে ইমেজ এনে ছোট করে এটার সাইজ মেজারমেন্ট করে বসাতে পারেন, বা ফ্ল্যাট আইকন থেকে ইমেজ নিয়ে ওইটাও কিন্তু আইকন হিসেবে ইমেজ হিসেবে আসবে, মানে পিএনজি ইমেজ হিসেবে আসবে। আর আমি পার্সোনালি যেটা করি, আমি হচ্ছে ইকো ফন্টে চলে যাই, সেখান থেকে এই যে ইকো ফন্টে আসবেন, একটু স্ক্রল করে নিচে আসেন, আসার পর দেখেন অনেক অনেক ফন্ট শো করছে। আপনি যেখান থেকে ভিউ অল আইকনস এটাতে ক্লিক করেন, এই যে দেখেন সব আইকন এখানে শো করছে। নো প্রবলেম। আপনার কিসের আইকন প্রয়োজন এখানে লিখে সার্চ দেন। আমার ফোনের আইকন প্রয়োজন, PHONE, ফোন লিখেন, তারপরে ইন্টারে সার্চ দেন। সার্চ দেওয়ার পর এই যে দেখেন ফোনের আইকনগুলো চলে আসছে, মানে ওদের যতগুলো আইকন আছে আপনাকে ততগুলো শো করবে। আপনার কোন আইকনটা প্রয়োজন? আমার এই আইকনটা প্রয়োজন। আপনি জাস্ট এইটার উপরে মাউসটা নিয়ে যাবেন, মাউসে ক্লিক করে চেপে ধরবেন, ক্লিক করে চেপে ধরার পর হালকা একটু ড্র্যাগ করবেন, দেখবেন ব্লু কালার হয়ে গেছে। কি করলাম, এটার উপরে চলে গেলাম, জাস্ট ক্লিক করে হালকা একটু ডানে বা বামে ড্র্যাগ করবেন, দেখবেন ব্লু কালার হয়ে যাবে। একটু ড্র্যাগ করবেন, এরপরে কপি করবেন, Ctrl+C, কপি করলাম। কপি করার পর চলে যাব ফটোশপে। আপনি যে টেক্সটটা লিখেছেন, টেক্সটের যেখানটায় হচ্ছে আইকনটা বসাবেন সেখানে ক্লিক করেন, এরপরে Ctrl+V পেস্ট করে দেন। Ctrl+V পেস্ট করে দেওয়ার পর কি হলো, এখানে বিষয়টা একটা বক্সের মতো চলে আসছে, মানে বক্সটা আটকানো আছে। কেন এই প্রবলেমটা হলো? কারণ আমার ফন্টটা আমি চুজ করে দেই নাই। আপনি এখন আপনার ফন্টটাকে সিলেক্ট করেন, চলে যান এই ফন্টে, ফন্টে গিয়ে লিখে সার্চ দেন ইকো ফন্ট, এই যে দেখেন ইকো ফন্ট। এটাকে যখন আপনি সিলেক্ট করে দিবেন অটোমেটিক্যালি ফোনের আইকনটা চলে আসবে। তো এখানে কাহিনীটা ঘটলো কি, কাহিনীটা হচ্ছে আমাকে আইকনটা ছোট করতে হয় নাই। হ্যালো, হ্যাঁ বলেন মেহেদি, মেহেদি কিছু বলবেন? আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা ওকে। তো এখানে হ্যালো, জি মেহেদি বলেন, কি শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছেন? আচ্ছা, কোন সাইটের থেকে যেন ফোনটা না বললাম, ওটার নামটা কি জানো? ইকো ফন্ট। আচ্ছা আপু, আপনি তো এখানে ব্ল্যাক করলেন, ধরেন আমাদের যদি বিজনেস কার্ড ব্ল্যাক থাকে তখন তো হোয়াইট কালার ইউজ করতে হবে। তো হ্যাঁ এই ফোনটা তো সুন্দর সাইজের মতো চলে আসছে, তখন এটা মানে হোয়াইট কালার কি ওই যে কুইক সিলেকশন টুল দিয়ে চেঞ্জ করে দিব? না, এটা তো ফন্ট, আমি কেন আবার কুইক সিলেকশন টুলে যাব? আপনি জাস্ট ফন্টটা সিলেক্ট করবেন, ফন্টটা সিলেক্ট করে ও যাকে দরকার এই যে এখান থেকে কালার চেঞ্জ করে দেন। কোন ও কালার দরকার আচ্ছা। আপনি কালার চেঞ্জ করেন, কেউ না করবে না। ও আচ্ছা আপু, এইটা সহজ বেশি। এটা সহজ, মানে আমার কাছেও ভালো লাগে। আর এইটার একটা বেনিফিটও আছে। বেনিফিটটা কি, আপনি যখন কোনো ইমেজ নিয়ে আসছেন, মানে ছবি নিয়ে আসছেন, সেই ছবিটা কি হয়, আপনার ফাইলের সাইজটা একটু বড়, মানে একটা ইমেজ নিয়ে আসলে ফাইলের সাইজটা যা হবে, আপনি যদি কোনো ফন্ট হিসাবে ইউজ করেন সেটা ফাইলের সাইজটা একটু রিডিউস করে দেয়। বুঝতে পেরেছেন? জি আপু। তাহলে পারবো ইকো ফন্ট থেকে? জি আপু। আপু এটার তো মানে এই ফন্টের তো কোনো নির্দিষ্ট সাইজ দেয়া লাগে না, না এটা যেমন আমরা ধরুন, নাম লিখলে 12 ফিট বা 18 এরকম দেই, ওটার তো দেওয়া লাগে না। না এটা দেওয়া লাগে না, মানে হচ্ছে আমার এই যে 1 2 3 4 যত পিটি আছে, 70 পিটি আছে, আমার এই আইকনটাও ঠিক 70 পিটিতেই আছে, কারণ আমি ওর সাথে পেস্ট করেছিলাম। বাট আপনি চাইলে এটাকে আবার বড় ছোট করতে পারবেন। যেমন আমি ফোনের আইকনটাকে সিলেক্ট করে ছোট করে দিচ্ছি, দেখেন ছোট হয়ে যাচ্ছে। মানে আমাকে আচ্ছা কষ্ট করে ট্রান্সফর্ম করতে হচ্ছে না, ওই যে ট্রান্সফর্ম করে ছোট বড় করা, সেটা করতে হচ্ছে না। আবার আপনি যদি বলেন যে না আমি একসাথে সবাইকে ছোট করতে চাই, ওকে,
মানে সবাইকে একসাথে ছোট করব, তাহলে আপনি সেই অনুযায়ী ছোট করেন। যেমন ধরেন আমি 50 দিয়ে দিলাম বা আরেকটু ছোট করলাম। মিউট করেন, কথা না বললে মিউট করেন। ক্লিয়ার বিষয়টা? আরেকটা সাইট কি যেন বললেন আপা, ফ্রি সাইটটা? ফ্ল্যাট আইকন, ইকো ফন্ট, দুইটার নাম বলেছি। ফ্ল্যাট আইকন শেষে জাস্ট .com দিবেন, তাহলেই হবে। ফ্ল্যাট আইকন একটা বলেছি, ইকো ফন্ট আরেকটা বলেছি, ecofont.com। ফ্ল্যাট আইকন থেকে ওকে আপনি আপা। পিএনজি আইকনগুলো নিয়ে আসতে পারবেন, আর ইকো ফন্ট থেকে ফন্ট হিসাবে আইকন নিয়ে আসতে পারবেন। ওকে, আচ্ছা, এখন আরেকটা কোশ্চেন মনে হয় করেছিলেন কেউ একজন, যে ডিজাইনের কথা জিজ্ঞেস করেছেন। তো আমরা বিজনেস কার্ড ডিজাইনের ম্যাম, জন্য আমার মনে হয় একটা এরকম যদি একটা ভিডিও করতেন, যে মানে ক্লাসটা, যে বিজনেস কার্ডটা সম্পূর্ণ করতেন, যে কোনটা কোন ফন্ট সাইড থাকবে, ডিজাইনের লোগোটা কিভাবে হবে, এরকম নিয়ে, তাইলে মানে আমাদের জন্য একটু সুবিধা হইতো। ডিজাইনের অপশনটা তো আর আমি ওভাবে বলতে পারবো না, কারণ এক একজনের ডিজাইন এক এক রকম হয়। আপনার ডিজাইনের সাথে সেটা তো কখনো, হয়। হ্যাঁ, হ্যাঁ, সেটা তো হয়, একটা যদি সম্পূর্ণ একদম রেডি করতেন, যে ফন্ট থেকে শুরু করে লোগো এবং লেখা, কালার, যেভাবে এভাবে, তাইলে ভিডিওটা দেখে আমরা পরবর্তীতে কাজ করতে সুবিধা হইতো। আমি তো গতকালকে করতে চেয়েছিলাম, আপনাদের কে যেন বললো এগুলো শেষ হয়ে গেছে, সেজন্য তো করি নাই। আর আপনাদের তাহলে এক কাজ করেন, আপনারা এই ক্লাসটা দেখতে পারেন। এখানে একদম A to Z, ফার্স্ট টু লাস্ট। আর বিজনেস কার্ডের জন্য আমি দুইটা ক্লাস রেখেছিলাম ওদেরকে, যে কোনো ব্যাচের প্রথম দুইটা ব্যাচের প্লে লিস্টে চলে যান। প্লে লিস্টে চলে গিয়ে, এটা না, এটা আপনাদের সাথে শুরু হয়েছে এই দুইটা ব্যাচ, গতকালকে ওদের ক্লাস দেওয়া হয়েছে, আপনাদেরগুলো দেওয়া হয়নি। এই যে এলইডিপি এসপিজিডি 03, 02, 01, এই তিনটা ব্যাচের যে কোনো একটা ব্যাচে আপনি চলে যান। যাওয়ার পরে একটু স্ক্রল করে নিচে আসেন, দেখেন কোথায় ওদের বিজনেস কার্ড করিয়েছিলাম, ব্লেন্ডিং, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, কালার, এই যে দেখেন বিজনেস কার্ড ডিজাইন, হ্যাঁ, ডকুমেন্ট সেটআপ, বিজনেস কার্ড ডিজাইন, দুইটা ক্লাস করিয়েছি। একটা হচ্ছে 30 নাম্বার ক্লাস, আর একটা হচ্ছে 31 নাম্বার, মানে 22 আর 23 নাম্বারে পাবেন। এখানে কি কি হয়েছে, ইউটিউবের নাম কি? নামটা খুবই অদ্ভুত, ইকরান ফেথ। লিংক তো দেওয়া আছে, পান নাই? কোথায়? না, পাইনি আর কি, কাইন্ডলি। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিচ্ছি। তো এখানে যেটা হয়, মানে ডকুমেন্ট সেটআপে একদম ফার্স্ট টু লাস্ট কোথায় কি হবে, কিভাবে হবে সব, মানে আমি তখন ভিডিওতে এসেও হচ্ছে আপনার ওদেরকে ফুলফিল দেখাই, যে আমি বললাম না আপনাদেরকে কিছু স্যাম্পল দেখাবো এরকম। তো যাই হোক, এই ক্লাসটা মানে এটা হচ্ছে জাস্ট ডকুমেন্ট সেটআপ কিভাবে হবে, কার্ড কেমন হয়, কোথায় কি করতে হয়, A to Z আছে এই ডকুমেন্ট সেটআপে। আর পরেরটাতে একটা ডিজাইন করেছিলাম। ডিজাইনের সময় বলা যে কত পিটি হবে, কি হবে না হবে, কোথায় ডিজাইন বসবে। না, এটা ফার্স্টের দিকে ওর হচ্ছে দিয়ে দিতে পারেন, অথবা চাইলে আরেকটা কাজ করতে পারেন, এই যে মাত্র সাবট্রাক্ট শিখলে সাবট্রাক্ট করেও কাজটা করতে পারেন। লেয়ারটা আছে, এই লেয়ারটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করেন। ওকে, এরকম আপনি একটু লিংকটা দিয়ে দিন কাইন্ডলি, হোয়াটসঅ্যাপে না কোথায় দিবেন? এখন একটা করে ক্লাস করব। আচ্ছা, এখানে দিয়ে দিলাম। এখানে একদম A to Z সব ক্লাস পাবেন। ওকে, বিজনেস কার্ডের ডিজাইনটা দেখেন। আপনিও একজন ডিজাইনার, আমিও একজন ডিজাইনার। তো আপনার ডিজাইনের সাথে কখনোই আমার ডিজাইন ম্যাচ করবে না। আমি সবসময় চেষ্টা করব যে আমার ডিজাইনটা ইউনিক হোক, আপনার চেয়ে বেটার হোক, এবং আপনিও চেষ্টা করবেন যে আমার চেয়ে আপনার ডিজাইনটা যাতে বেস্ট হয় এবং ইউনিক হয়, ক্লায়েন্ট যাতে আপনার ডিজাইনটাই পছন্দ করে। আপনি প্রত্যেকটা কার্ড
ওই যে একটা কথা বলেছি না, যত বেশি ডিজাইন দেখবেন, যত বেশি ডিজাইনের সাথে থাকবেন, তত হচ্ছে ডিজাইন সেন্স বাড়বে, গ্রোথ হবে। আপনি প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি কার্ড ঘুরে ঘুরে দেখেন একই রকম, মানে সব একই রকম, লোগো দেওয়া আছে, কন্ট্যাক্ট ইনফরমেশন, বাট ওরা টেকনিক ইউজ করেছে ভিন্ন রকম। মানে কেউ হয়তো বা শেপ ডান দিক থেকে উঠাইছে, কেউ বাম দিক থেকে উঠাইছে, কেউ নিচের দিক থেকে একটু রাউন্ড করে দিছে, কেউ ঢেউ খেলায় দিছে, এরকম টাইপের। কেউ একটা শেপ ইউজ করছে, কেউ 4-5টা শেপ ইউজ করে কাজ করেছে। কেমন দেখেন ওর কার্ডটা দেখেন, নিশ্চিত ওর ক্লায়েন্ট ব্ল্যাক অ্যান্ড এই যে অরেঞ্জ ইয়েলো যে কালারটা, এই কালারটা পছন্দ করে। সে কি করেছে, সে হচ্ছে তার লোগোর সাথে ম্যাচিং করে কার্ডের ডিজাইনটা করেছে। এবং লোগোটা দেখেন, ওর লোগোটা হচ্ছে 4 কোণা, তাই ও একটা বক্সের মতো পলিগন নিয়ে কার্ডটা ডিজাইন করেছে। হ্যাঁ, আপু কালকে আমি এটা করেছিলাম, কিন্তু ওই যে লেখাগুলার নিয়ে আর কি ঝামেলা হয়েছিল। মানে আমার ডিজাইন হুবহু এটাই হয়েছে, হ্যাঁ, কিন্তু ওই লেখাগুলা নিয়ে আমি আর কি ঝামেলায় পড়ে গেছিলাম, আচ্ছা, লেখার ফন্ট। ওকে। এই জায়গায় যে ফন্টটা এই যে দেখেন, আপনাকে মানে এতটাই নলেজ রাখতে হবে, আপনি ফন্ট দেখার সাথে সাথে বুঝে যাবেন যে এখানে কোন ফন্টটা ইউজ করেছে। মানে আপনার মাথায় তো অলওয়েজ 7, 8টা 10টা পর্যন্ত ফন্টের নাম একদম মাথায় গেঁথে যাবে। ওকে, যে যেই ফন্টগুলা সবচেয়ে বেশি ইউজ করা হয়, যেমন এটা দেখে আমার আমার মাথায় চলে আসছে যে ও মন্টসেরাট ফন্টটা ইউজ করছে। লেখার কাহিনীটা দেখে, মানে স্টাইলটা দেখে বোঝা যাচ্ছে যে মন্টসেরাট ফন্ট ইউজ করেছে। আবার যদি আমি এ তো তামিল ভাষায় ইউজ করছে, এটা তো কিছুই বুঝবো না। তারপরে দেখেন এই যে পোক স্টোরি যে লেখাটা দেখা যাচ্ছে লোগোর মতো করে, সে হচ্ছে ল্যাটো ফন্ট ইউজ করছে, ল্যাটোর কেট আবার এরকম। তারপরে জোনাথন স্মিথ, এই যে এখানে ম্যাক্সিমামই মন্টসেরাট। আপনাদেরকে আরেকটা সাইটের নাম বলি, সেটার নাম হচ্ছে গ্রাফিক রিভার। গ্রাফিক রিভার, গ্রাফিক রিভারে চলে যান। ডিজাইনের মার্কেট প্লেস, সবচেয়ে বড় মার্কেট প্লেসের নাম হচ্ছে এনভাটো মার্কেট। এখানে আপনি সব ধরনের পাবেন, ওয়েব থেকে শুরু করে কোডিং, ভিডিও, অডিও, ফটো সব পাবেন। আপনার কি দরকার? বিজনেস কার্ড, তাই না? বিজনেস কার্ডের মধ্যে ফন্টগুলো কেমন হয়, এই যে প্রিন্ট রিলেটেড চলে যান। বিজনেস কার্ড হচ্ছে প্রিন্ট রিলেটেড কাজ, তাহলে প্রিন্টে চলে যান। এই যে দেখেন বিজনেস কার্ড, এখানে চলে আসেন। এই জায়গাটা, এইগুলোতে, এই সাইটটা কিন্তু একটা মার্কেট প্লেস। আপনি যদি আপনার ডিজাইন অ্যাপ্রুভ করাতে পারেন, এখান থেকে যে যে কিনে নিবে, দেখেন এই কার্ডটা কিনতে কত, $4, $4, $4, মানে কিনে নেয়। যত কিনবে তত, ওর অলরেডি 186টা সেল হয়ে গেছে, 588টা সেল হয়েছে, দেখেন $6। সো ওরা কি কি ফন্ট ইউজ করে, আপনি যে কোনো একটাতে চলে যান। আমি এই কার্ডটাতেই চলে যাই। চলে যাওয়ার পর স্ক্রল করে নিচে আসেন। নিচে আসার পরে এই যে দেখেন সে কি কি ফন্ট ইউজ করেছে, সেটা সে অলরেডি লিখে দিছে। কি সেন্সেশন, আর একটা হচ্ছে বেভাস ন্যানো। এবং আপনি যদি এই ফন্টটা চান, তাহলে জাস্ট এই যে এই দুইটা লিঙ্কও দিয়ে দিছে, এখান থেকে কি করতে পারবেন, ফন্টগুলো নিয়ে নিতে পারবেন ডাউনলোড করে ফ্রিতে, এবং সম্পূর্ণ ফ্রি, কোনো পেমেন্ট করতে হবে না। আবার ধরেন আমি আরেকটাতে চলে যাই, অন্য আরেকটা কার্ডে, সাপোজ এটা মন্টসেরাট, একটু স্টাইলিশ কোনো কার্ড যেহেতু, এটাতে চলে যাই। স্ক্রল করে নিচে আসেন, দেখেন ও কি করেছে। ও হচ্ছে এই যে ল্যাটো ফন্ট, মন্টসেরাট ফন্ট, দুইটা ফন্ট ইউজ করছে, একটা হচ্ছে মন্টসেরাট আর একটা হচ্ছে ল্যাটো। ক্লিয়ার? তো আপনাদেরকে আগে একটু, যেমন আপনি লিখে সার্চ দিলেন যে ওয়ার্ল্ড বেস্ট ফন্ট, ফন্ট ফর ডিজাইন,
এটা লিখে সার্চ দিলে আপনাকে কিছু ফন্ট তারা দেখাবে, যেমন ফার্স্টে আছে 20টা ফন্টের নাম বলেছে, বাট ম্যাক্সিমামই হচ্ছে পেইড ফন্ট, কিনে নিতে হয়। তো আমরা তো আর পেইড ফন্ট ইউজ করব না, আমরা হচ্ছে একটু মানে ফ্রি ফন্ট, এখন যখন আমরা ইনকাম করব কেনার মতো সামর্থ্য হবে তখন আমরা কিনে নেব। এই যে 10টা বেস্ট ফন্টের নাম বলেছে মডার্ন লোগো ডিজাইনের জন্য, এরপরে হচ্ছে বেস্ট ফ্রি ফন্টস ফর ডিজাইনার। এরকম প্রত্যেকটা লিঙ্কে গিয়ে গিয়ে একটু ঘুরে ঘুরে দেখেন, পড়াশোনা করেন, পড়াশোনা না করলে কিছুই পারা যাবে না। এই যে ওরা ফন্টের প্রত্যেকটা ফন্টের নাম এবং এদের স্টাইল সব আপনাকে দেখা দিছে কি কি আছে, কিভাবে লেখে। এক একটা পোস্টারের জন্য এক এক রকম টেক্সট হয়, ডিজাইন হয়, কেমন ফন্ট সব আপনাকে দেখাবে, একটু জাস্ট পড়াশোনা করতে হবে। আচ্ছা, যেটা আসছিলাম, তো দেখেন ঘুরে ফিরে একই কাহিনী। ফ্রন্ট পেজে হয়তো বা লোগোটা বড় করে বসাইছে, ব্যাক পেজে লোগো রাখছে একদিকে, নাম, তারপরে হচ্ছে ডেজিগনেশন, ইনফরমেশন, এগুলো। এটা তো আসলে সেম আইকন, ফেসবুক আর ইসের আইকন বসাইছে। ম্যাম একটা কথা জিজ্ঞেস করি, আপনি প্রথমে বলছিলেন নামটা কত সাইজে রাখতে হবে ফন্টের নামের সাইজটা? ফন্টের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 12 থেকে 18 পিটির মধ্যে, 12 থেকে 18 পিটির মধ্যে হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। বাট এটা ডিপেন্ড করবে ক্লায়েন্টের ওপর। ক্লায়েন্ট যদি বলে আমার নামটা তুমি হাইলাইট করে দাও, হাইলাইট করা থাকতে হবে, তাহলে আপনি কি করবেন, নামটা অনেক বড় করে লিখবেন। যেমন দেখেন এইখানে ওর নামটা হাইলাইটেড, একদম কোম্পানি নামের চেয়েও বড় হয়ে গেছে, তাই না? হাইলাইটেড নাম। বাট আমি যদি এই কার্ডে আসি, নামটা কি একদম ছোট করে দিছে না, মানে আরেকটু ছোট না, এটা 12 পিটির মতো রাখছে। আবার অনেকে আছে যে ডিজাইনের উপর ডিপেন্ড করে, এই যে দেখেন ওর নাম দেখেন বিশাল বড়, এখানে তো মিনিমাম সে 18 পিটি রাখছে, ওর লোগোর চেয়ে ওর নাম বড়। সো আবার আরেকটাতে যে এই যে এটাতে আসে দেখেন নামটা কিন্তু একদমই ছোট, প্রায় কাছাকাছি ডেজিগনেশন তারপরে ইনফরমেশনের কাছাকাছি। সো এটা ভ্যারি করবে আপনার ক্লায়েন্টের উপরে, বাট তারপরে তো আমাদের স্ট্যান্ডার্ড জিনিসটা জেনে রাখা দরকার। জি জি, সেটার জন্যই ধরেন ক্লায়েন্ট না, আমি নিজে একটা কার্ড তৈরি করলাম, তখন আমি কোন কোন সাইজ ইউজ করব? আপনার নাম 12 থেকে 18 পিটি, কার্ডের উপর জি ডিপেন্ড করে সেটা দেখবেন। জি 12 থেকে 18 পিটির মধ্যে দিবেন নামটা হ্যাঁ, নেম বসানো। এরপরে নিচের গুলা। নামের পরে যে ডেজিগনেশন বসাবেন, এই হুম, ডেজিগনেশনটা নামের চেয়ে মিনিমাম 2 পিটি ছোট হবে। এখন ধরেন আপনি 16 পিটি দিলেন নাম, তাহলে ডেজিগনেশন কি হবে 14 পিটি বা 13 পিটি, মানে মিনিমাম 2 পিটি ছোট হতে হবে। এর চেয়ে ছোট আপনি দিতে পারেন, নো প্রবলেম, বাট 2 পিটির উপরে যাতে না যায়। মানে 2 পিটি বলতে সাপোজ আপনি আপনার নাম দিলেন 20 পিটি, ধরে নিলাম 20 পিটি। আমরা একটু ফটোশপে চলে যাই, এখানেই বুঝাই। আমার নাম কি, ধরে নিলাম এটাই আমার কার্ড। দেখেন আমার নামটা কত বড়, হ্যাঁ নামটা কত বড়। আমি ফন্টটাকে চেঞ্জ করে দিই। আমার আপু তো তিনজনের নাম একাই নিছে। হ্যাঁ একাই নিছি, আমার আব্বু বলে আর কত নাম নিবা, এছাড়াও আরো নাম আছে, সমস্যা নেই, এক একজন এক এক নামে ডাকে। তো দেখেন আমি আমার নামটা লিখলাম, কত পিটিতে লিখছি, লিখছি হচ্ছে 32 পিটি। এটা তো কখনোই হবে না, কারণ সাইজ আমার কার্ড তো অনেক ছোট হবে, 3.5 ইঞ্চি আর হচ্ছে 2 ইঞ্চি, এখানে আমার 7 ইঞ্চি বাই 5 ইঞ্চি আছে। তাহলে আমার নামটা দিলাম ধরেন 20 ইঞ্চি দিলাম, 20 না 16 দিই, হ্যাঁ। আমি আমার নামটা কি রাখলাম 16 ইঞ্চিতে, সরি 16 পিটিতে। কিছু লাগবে, 16 পিটি। এখন আমার ডেজিগনেশন তাহলে কি হবে, আমি এটাকে একটু অল্টার ধরে নিয়ে যাই, ডেজিগনেশনটা দিয়ে দিই। ওকে, আমার নামটা যেই পিটিতে আছে, খেয়াল করুন নামটা যে পিটিতে আছে
বা যেই স্টাইলে আছে আমার ডেজিগনেশন কখনোই সেই স্টাইলে হবে না। আমার নাম দিয়েছিলাম কত 16 পিটি, তাহলে আমার ডেজিগনেশন এখন কত হবে মিনিমাম 2 পিটি ছোট, মানে 16 থেকে 2 কত কম কত 14, তার মানে 14 পিটি। এখন আপনি 14 থেকে শুরু করে, এটারও একটা সর্বনিম্ন আছে যে আপনি 10-এর নিচে আসলে বেস্ট হয় না, আপনি 10 থেকে শুরু করে 14-র মধ্যে দেন। এই দেখেন 10 থেকে শুরু করে 14-র মধ্যে দেন, দেখতে ভালো লাগবে। তো আমি এখানে যেহেতু নামটা আমার বড়, সো আমি 13 রাখলাম, ওকে। আর এটাকে সেমি বোল্ড থেকে মিডিয়ামে নিয়ে আসলাম, ক্লিয়ার। এবং আমি আমার নামটাকে আরেকটু বোল্ড করে দেব, ওকে। তো এখন দেখেন এই দুইটার মধ্যে দেখেই বোঝা যাচ্ছে যে এটা আমার নাম হাইলাইটেড করা আর এটা আমার ডেজিগনেশন। এখন আমি যদি আমার ইনফরমেশন বসাই, তাহলে এই যে ডেজিগনেশনটাকে জাস্ট কি করবেন, কপি করে নিয়ে আসবেন। কপি করে নিয়ে আসার পর চেঞ্জ করে দেন। আমি ইনফরমেশন বসাচ্ছি ধরেন ফোন নাম্বার, এরপরে বসালাম ধরেন www. এটার সাইজ কি ম্যাম 13 থেকে নিচে দেবো নাকি 13 থাকবে? না, 13 থেকে মিনিমাম 2 পিটি ছোট। এটা আবার 13 থেকে 2 পিটি ছোট? ছোট দিতে হবে। ওই তাহলে কত হলো 11 হয়ে গেল না? জি। এই 11 থেকে শুরু করে আপনি এটা 4 থেকে 11 পর্যন্ত দিবেন। 4 হচ্ছে ওই মানে ডিজাইনের উপর ডিপেন্ড করে 4 অনেক ছোট হয়ে যায়। 4 থেকে শুরু করে আপনি ওই কি বলে এটাকে 11 পর্যন্ত দিবেন, বাট ভ্যারি করছে। দেখেন আমি 4 থেকে যে 11 বললাম কিসের উপর ডিপেন্ড করে, আমার নামটা যত পিটি ছিল তার উপর ডিপেন্ড করে। বিষয়টা কি বোঝাতে পেরেছি? জি জি। এখন যদি আমার নামটা এখানে 16 পিটি না হয়ে আরো চিকন হতো, মানে ধরেন যদি এখানে 12 পিটি দিতাম, তাহলে আমার ডেজিগনেশন আবার কি হয়ে যেত? 10 হতো। হ্যাঁ, 12 থেকে ছোট কত 2 কম মানে 10 অথবা 9, 8, 7, তখন আপনি আবার 6 থেকে 10-এর মধ্যে রাখবেন। এটা আপনি ডিজাইন করতে করতেই দেখবেন কি এই জিনিসগুলো ধরে ফেলতে পারছেন। সবচেয়ে বড় কথা, আপনি দেখে কতটা সন্তুষ্ট, মানে আপনি যে ডিজাইনটা করছেন বা ফন্টগুলো দেখছেন, দেখে কতটা সন্তুষ্ট হয়েছেন যে হ্যাঁ পারফেক্টলি আমার ডিজাইনটা ফুটে উঠেছে এবং বোঝা যাচ্ছে। এর জন্য আগে যেটা কাজ করবেন, প্রচুর পরিমাণে ডিজাইন কপি করবেন হুবহু। এই যে বললেন না যে গতকালকে এটা করতে গিয়ে আমার অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, প্রবলেমের কিছুই ছিল না। আমার এইটা কই তোয়ালেটা প্রবলেমের কিছুই ছিল না। সেটা হচ্ছে আপনি তো হুবহু ডিজাইনটা করেছেন, এটাকে জাস্ট কপি করে নিয়ে যান বা সেভ করে যেভাবেই হোক কপি করে আপনি আপনার ফাইলে নিয়ে যাওয়ার পর ধরে নিলাম আপনার কার্ড হচ্ছে এইটা। ওকে, এটা হচ্ছে আপনার কার্ড। হ্যাঁ, তখন আপনি কার্ডটাকে ছবিটাকে কি করতেন, কন্ট্রোল-T দিয়ে কার্ডের সমান করে বসান। মানে কপি করি আমরা কিভাবে, আমাদের ফার্স্ট আমরাও যখন ডিজাইন শিখছি আপনার লেভেলে, তো আমরাও এক সময় না এক সময় ছিলাম, তখন আমরা কপি করতাম এইভাবে যে হুবহু কার্ডটাকে বসিয়েছি, বসানোর পরে এই যে দেখেন একদম কার্ড বসে গেছে। বসানোর পরে এটাকে এখন আপনি লেয়ার কোথায় উপরে নিয়ে আসেন, কার্ডটাকে নিয়ে এসে ওরে লক করে রেখে দেন। তারপরে হচ্ছে আপনি টেক্সটগুলো লিখেন। তাহলে টেক্সট লিখলে যখন এটা সমান হয়ে যাচ্ছে তখনই তো আপনি বুঝে ফেলছেন যে কত পিটি আছে এখানে, তাই না? যেমন আমি এখানে মার্ক স্মিথ যখন লিখবো
মার্ক স্মিথ লিখলাম। ও সব তো বড় হাতে লিখছি, আমি ছোট হাতে লিখে ফেলছি। ওকে, সবাইকে আমরা হোয়াইট কালার করে দিই, নয়তো কিচ্ছু বোঝা যাবে না। সাদা কালার করে দিলাম। মার্ক কি আছে? মার্ক হচ্ছে বুটকো অবস্থায় আছে, এক্সট্রা বোল্ড দিয়ে দিলাম। স্মিথ আছে কিসে? স্মিথ আছে একটু লাইট ভার্সনে, মানে চিকন অবস্থায় আছে, রেগুলার দিয়ে দিলাম। ওকে, আমার টেক্সট এখন কিসে আছে? আমি অ্যারো চিহ্ন দিয়ে ওরে তুলে চলে যাই। এবার হচ্ছে ওকে একটু বসানোর চেষ্টা করি। দেখেন তো কোনো ডিফারেন্স আছে? দ্যাট মিনস ও কত পিটিতে ব্যবহার করছে? 10 পিটি ব্যবহার করছে। ওর কার্ডের ধরন অনুযায়ী 10 পিটিতে ব্যবহার করছে। তাহলে তো ধরা পড়ে গেল। এটা যদি 10 পিটি হয়, এবার হচ্ছে সে ডেজিগনেশন কি লিখছে? কো-ফাউন্ডার ব্র্যান্ড নেম। তাহলে আপনি জাস্ট এই টেক্সটটাকে অল্টার ধরে কপি করে নিয়ে আসেন। এখানে নিয়ে এসে আগে লেখেন যে সিও কো, তারপর হচ্ছে একটা ড্যাশ, ফাউন্ডার ব্র্যান্ড। লেখার পরে ওকে সিলেক্ট করেন, এক্সট্রা বোল্ড থেকে নিয়ে যান মিডিয়াম অথবা রেগুলারে নিয়ে গেলাম। নেওয়ার পরে এইবার ছোট করে দেন, ছোট করেন। এই যে দেখেন, খেয়াল করে দেখেন। ওকে, তাহলে নাম ছিল 10 পিটি, আরও তার ডেজিগনেশন কি রেখেছে? 5 পিটি, 5 পিটি। দ্যাট মিনস আমি বলেছি মিনিমাম 2 পিটি কম তার নিচে আসবে। তো এটারও একটা, যে দেখেন, দেখে মনে হচ্ছে যে হ্যাঁ পারফেক্ট। সেলিনা আজমেরি, সেলিনা, হ্যাঁ সেলিনা। জি আপু, শুনতে পাচ্ছি। আপু সেলিনা না, আজমেরি সুরাইয়া আর কি। আজমেরি সুরাইয়া, ঠিক আছে, আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। তাহলে এটা নিয়ে কারো কনফিউশন হয়? না আপু, পারবো? না আপু, ঠিক আছে। পারবো কিনা জিজ্ঞেস করেছি। জি আপু, পারবো এখন। ইনশাল্লাহ। আর এই জন্য অনেক অনেক, মানে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আপনাদের তো হচ্ছে আজকে থেকে হোমওয়ার্ক হবে। হোমওয়ার্ক না করলে তো ক্লাসে বলেছি নেক্সট ক্লাসে আমি আসতে দেবো না। হোমওয়ার্ক যে করেছেন, প্রবলেমও থাকতে পারে, সেটাও আমার সাথে শেয়ার করতে হবে। ইচ অ্যান্ড এভরি জিনিস আমার সাথে শেয়ার করতে হবে। তো আমাদের ক্লাস হচ্ছে বুধ বৃহস্পতি 2 দিন, সপ্তাহে 2 দিন ক্লাস হতো। 4 মাসের কোর্স। আপনারা তো প্রতিদিন 6 দিনই ক্লাস করছেন। এরকম সুযোগ যদি আমরা পেতাম, আমার মনে হয় কি যে হতো। সপ্তাহে 2 দিন 2 ঘন্টা করে ক্লাস হতো, 11টা থেকে 1টা পর্যন্ত। তো বুধবার দিন আমাদেরকে বিজনেস কার্ড দেখালো। দেখানোর পরে আমাদেরকে হোমওয়ার্ক কি দিয়েছে? আপনাদের তো মক আপ দেখানো হয়েছে যে এইভাবে এইভাবে মক আপ করবেন। আমাদেরকে মক আপও দেখানো হয় নাই, বলেছে নিজে থেকে দেখে কাজ করবেন, মক আপ ডাউনলোড করে কিভাবে করতে হয় করে নিয়ে আসবেন। 10টা বিজনেস কার্ড করতে দিয়েছে। যদিও একটু সুবিধা করে দিছে যে হুবহু গুগল থেকে যেটা পছন্দ নামাবেন, হুবহু ডিজাইন করবেন। 10টা বুধবারে 1টা বাজে, মানে মিরপুর থেকে সেই গুলশান, আবার গুলশান থেকে মিরপুর আসা যাওয়াই ধরেন 1 ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা নষ্ট। তো ক্লাস থাকেন তো? আমি শেওড়াপাড়াতে থাকি, মিরপুর শেওড়াপাড়াতে। তো 1টা বাজে ক্লাস শেষ, বাসায় আসতে আসতে ধরেন 2টা 2:30টার মতো বেজে গিয়েছে। এরপরে এসে তো অন্যান্য কাজ থাকে না, ফ্রেশ হওয়া, খাওয়া দাওয়া, বা মধ্যে তো আরো অনেক কাজই থাকে। সারা রাত জেগে জেগে কাজ। কারণ আমাদের নিয়ম কি ছিল, আপনি কাজ করে যদি সাথে নিয়ে না যান, পেন ড্রাইভে করে নিয়ে যেতে হতো। বিলিভ করবেন আমি জাস্ট মক আপ করতে পারিনি, মনে হয় 1টা বা 2টা মক আপ করেছি। বাট
10 টাকার একদম হুবহু ডিজাইন করেছি। ডিজাইন করার পর নিয়ে গিয়ে জমা দিলাম ভাইয়ার কাছে। সে দেখে এখন মকআপ নাই, সেজন্য আমাকে পরের দিন ক্লাসে অ্যাটেন্ড করতে দেওয়া হয় নাই, দাঁড়া করে রাখছিল বাহিরে, ক্লাসে অ্যাটেন্ড করতে দেবে না। পরে কি করব, চলে আসছি এবং কাঁদতে কাঁদতে চলে আসছি যে সবাই করতে পারলো, আমি কেন পারলাম না। যে একটুখানি তো ছিল, আর 2টা ঘন্টা সময় দিলে হয়ে যেত। এরকম প্রেসারে যদি আপনারা পড়তেন, তা মানে পড়েন কখনো, তাহলে দেখবেন প্রেসারে পড়লে ঠিকই শেখা হবে। আচ্ছা চলেন আমরা ফ্লেয়ার ডিজাইন করি। হ্যাঁ, যেটা ডিজাইন করা সেটাই হচ্ছে না। ফ্লেয়ার বলতে কি বুঝেন? হ্যালো আপা, জি, আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় শুনি সাইফুল? আমার হোম ডিস্ট্রিক্ট রংপুরে। আমি তো ফলোয়ার মনে করছিলাম, পরে তো সার্চ করে দেখলাম যে না, এটা সেটা না। ফ্লোয়ার মানে কি? ফ্লেয়ার, ফ্লেয়ার ডিজাইন আমরা বাংলা ভাষায় যেটাকে বলি লিফলেট, পোস্টার, বিভিন্ন ধরনের নাম বলি না, জি জি, লিফলেট, বুঝতে পোস্টার পারছি। ডিজাইন, এগুলাকেই গ্রাফিক্সের ভাষায় আমরা ফ্লেয়ার ডিজাইন বলছি। তো আপনি যদি ফ্লেয়ার ডিজাইনটা ভালো করে বুঝতে পারেন, তাহলে পোস্টার ডিজাইন বলেন, তারপরে লিফলেট ডিজাইন বলেন, ব্রোশিওর বলেন, বা কোনো কোম্পানির নোটপ্যাড, যে কোনো কিছুই হোক না কেন, এই একটা জিনিসই যদি ভালো করে বুঝে যান, বাকি সবগুলো পানির মতো সহজ হয়ে যাবে। বুক কভার ডিজাইন, তারপরে নোটপ্যাড ডিজাইন, ডায়েরি ডিজাইন, সব কিছুই। আচ্ছা, আমাকে 2টা মিনিট ব্রেক দেওয়া যায়? আমি একটু 2টা মিনিটের ব্রেক নেব। ওকে আপা, ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ। একটু, তো যেটা বলছিলাম যে এগুলো আমরা যে নামগুলো বললাম, এই সবগুলোই হচ্ছে প্রিন্ট মিডিয়ার ডিজাইন। সবগুলোই কি প্রিন্ট মিডিয়ার ডিজাইন। আমরা এই সব কিছু ইলাস্ট্রেটরে ডিজাইন করব। বাট যদি মনে করেন আমরা বিপদে পড়ে গিয়েছি, ক্লায়েন্ট তো কোনো মতেই মানছে না, ক্লায়েন্ট বলছে না আমার ফটোশপে বা পিএইচডিতে করে দিতে হবে, আমরা কিন্তু ইলাস্ট্রেটর থেকে পিএইচডিতে কনভার্ট করতে পারি। বাট ইলাস্ট্রেটর থেকে যখন পিএইচডিতে কনভার্ট করা হয়, কে লিভ নিচ্ছে নাকি এরা? সবাই এইভাবে রোল নাম্বার লিখে দিচ্ছেন কেন? কি সমস্যা? না ম্যাম, আপনি বলছেন না রোল লিখে দিতে, আমরা মনে করছি সবারটা লিখে দিতে বলছেন। না, আমি বলেছি যে চলে যাচ্ছে, কে যেন একজন কি মজুমদার না কে বললো চলে যাবে, হ্যাঁ হ্যাঁ, প্রবলেম, শুধু তারটা বলেছি যে ও আপনার রোল সরি ম্যাম, আমরা মনে করছি যে সবারটা বলছেন। না, আমি প্রেজেন্ট দিও, ওয়েট করেন। তো আপনি যখন কোনো ডিজাইন করছেন, সবকিছুই কি ইলাস্ট্রেটরে করা হয়। বাট ওই যে বললাম, ক্লায়েন্ট হচ্ছে নাছোড়বান্দা। সে আপনাকে কি বললো যে না, আমাকে ফটোশপে পিএইচডিতেও করে দিতে হবে, আমার পিএইচডি ফাইলও লাগবে। এবং হুবহু আমি যখন ইলাস্ট্রেটর থেকে মানে এআই ফাইলটাকে ফটোশপে কনভার্ট করি, ওখানে কিছু লেয়ার মিসম্যাচ হয়ে যায়, অথবা ফ্ল্যাট ইমেজ, শুধু একটা ছবির মতো করে আসে। কারণ হচ্ছে ইলাস্ট্রেটর ভেক্টর আর ফটোশপ হচ্ছে আপনার ওই কি বলে পিক্সেলে কাজ করে, দ্যাটস ওয়াই। বাই স্কেলার হওয়াতে কি হয়, দুইটা মিসম্যাচ হয়। এখন আমি ফটোশপে তাহলে কিভাবে ডিজাইন করব? ফটোশপে একটু কষ্ট বেশি হয়, অনেক লেয়ার থাকে, এটা মেনটেন করতে গিয়ে মাথা খারাপ হয়ে যায়। বাট নো টেনশন, আপনি যদি এখন প্রেশার নিয়ে কাজটা করতে পারেন, ইলাস্ট্রেটরে গিয়ে একদমই ইজি হয়ে যাবে। এবার আসি স্ট্যান্ডার্ড একটা সাইজ নিয়ে। মাথায় ঢুকায় রাখেন, মানে মাথায় নিয়ে নেন যে সাইজ কাস্টমাইজ হয়। কাস্টমাইজ মানে হচ্ছে কাস্টমারের পছন্দ অনুযায়ী, যে কোনো ডিজাইনের সাইজ কাস্টমারের পছন্দ অনুযায়ী হবে, সে একটা সাইজ বলে দিবে। অলওয়েজ দেখবেন ম্যাক্সিমাম ক্লায়েন্টই কি করবে, আপনাকে সাইজটা বলে দিবে। বাট কেউ যদি না বলে দেয়, আপনাকে বলা হয় যে তুমি তোমার মতো মানে কত হলে ভালো হয়, আপনাকে যদি কোশ্চেন করে, তাহলে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে এই ফ্লেয়ার, এটার জন্য 8.5 হবে ওয়াইড আর 11 হবে হাইট। এই দেখেন, আমি যদি এখানে লিখে সার্চ দেই,
এই যে স্ট্যান্ডার্ড সাইজ লিখে সার্চ দিলাম, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। হ্যাঁ না আমি পরে খাবো, তুমি খাও। 8.5 ইঞ্চি আর 11 ইঞ্চি, মানে ওয়াইড হবে 8.5, হাইট কত হবে 11। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ ফ্লেয়ারের জন্য। ওকে, আর এগুলো হচ্ছে ওই যে ছোট ছোট এন্ট্রি কার্ড, তারপরে হাফ শিট, এটা বাদ দেন। তো অনেকে আবার A4 সাইজ বানায়, এটা A4 সাইজের চেয়ে একটু হাইটে ছোট বাট ওয়াইডে বেশি। A4 এর সাইজ কত কেউ বলতে পারবেন? A4 সাইজের মেজারমেন্ট হচ্ছে 8.26, ওয়াইড কত 8.26। সেটা থেকে কি স্ট্যান্ডার্ড সাইজের ওয়াইডটা বড়, বাট হাইট হচ্ছে 11.69, হাইটটা বেশি। ক্লিয়ার? আবার অনেকে আছে বলবে কি যে না আমি A4 সাইজের অর্ধেকে প্রিন্ট করব, মানে অর্ধেক A4 সাইজের একটা পেপার দিয়ে 2টা কার্ড বানাবো বা 2টা ফ্লেয়ার হবে আমার। তাহলে তখন কি হবে, A4 সাইজটাকে আপনি আবার কমায় দিবেন। এরপর আবার ধরেন অনেকে বলবে যে না আমার সাইজটা হবে 6 ইঞ্চি বাই 8 ইঞ্চি। ক্লায়েন্ট আপনাকে প্রত্যেকটা মেজারমেন্ট বলে দিবে, বাট আপনাকে কি করতে হবে, এই মেজারমেন্টগুলো জানতে হবে যে A4 কত, A3 কত, A5 কত, এই সব কিছু আপনাকে কি করতে হবে, জানতে হবে। আর স্ট্যান্ডার্ড সাইজ কত বলেছি, 8.5, 11, এটা মাথা ধরে রাখেন যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, যেটাকে লেটার সাইজ বলা হয়। ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বে লেটার সাইজকে কি ধরা হয়, স্ট্যান্ডার্ড সাইজ, যেটা 8.5 ইঞ্চি আর 11 ইঞ্চি হাইট। তো এখন আমরা ফ্লেয়ার ডিজাইনে চলে যাই। ফ্লেয়ার ডিজাইনে আসার পর ডিজাইন তো হচ্ছে ক্লায়েন্ট আমাকে কি দিবে, ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিবে, প্রোডাক্ট, তার কি প্রোডাক্ট হবে বা কি রিলেটেড কাজ হবে সে ডিটেলসগুলো দিবে। এই যে ভিতরে টেক্সটগুলো যে হচ্ছে এই টেক্সটগুলো সে আমাকে দিয়ে দিবে। তারপরে তার হেডলাইন কি হবে, কোম্পানির নাম কি, কোম্পানির লোগো, এই ডিটেলস হচ্ছে সে আমাকে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে এই জিনিসগুলোকে, এবং ছবি দিয়ে দিবে, এই জিনিসগুলোকে কত সুন্দর করে সাজিয়ে আমি প্রেজেন্টেশন করতে পারি বা প্রেজেন্ট করতে পারি। যেমন এখানে সে যে ডিজাইনটা করেছে আপনি হয়তো এইভাবে করবেন না, এখান থেকে নলেজটা নিয়ে এই ডিজাইনটাকে আপনি মডিফাই করে ফেলবেন। যে ও 3টা ছবি এখানে দিয়েছে, আপনি 3টা ছবিকে কি করলেন, ও চার কোণা যে রেক্টেঙ্গেলের মতো করে দিয়েছে আপনি একটু ছোট করে নিচে দিয়ে দিলেন। এই যে এই ডিজাইনটাকে হয়তো বা একটু উপরে দিয়ে ওদেরকে আরো গোল গোল রাউন্ডের ভিতরে রাখলেন, মানে ডিজাইন আপনি চেঞ্জ করে ফেলেন। আপনার ডিজাইনের সাথে আরেকজনের ডিজাইন কখনোই ম্যাচিং হবে না, বাট আমরা কি করব, আমরা ঘুরে ঘুরে এই ডিজাইনগুলো দেখব, ডিজাইনগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করব যে কিভাবে সে ক্রিয়েট করেছে, কোন অ্যাঙ্গেলে ক্রিয়েট করেছে, শেপগুলো কিভাবে নিয়েছে, সবকিছু আপনাকে কি করতে হবে, বুঝতে হবে। তো এখন আমরা চলে যাই আমাদের কার্ডে। আমরা একটা নতুন ডকুমেন্ট নিয়ে নেব, নাম দিলাম ফ্লেয়ার। অবশ্যই ইঞ্চিতে কনভার্ট করে নেব। কি বলেছি, ওয়াইড কত হবে, 8.5, হাইট কত হবে 11, রেজুলেশন কত দেব, 300 স্ট্যান্ডার্ড রেজুলেশন, আর কালার মোড RGB ওকে, সব ঠিক রেখে আমরা ওকে দেব। আমার কার্ড কি হলো, চলে আসছে। ওকে, এটা হচ্ছে আমার কার্ডের বেসমেন্ট, বা আমি যদি বলি যে আপনি একটা পেজের মধ্যে লিখবেন, এখন পেজের মধ্যে কিভাবে লিখবেন, একটা টেবিলের উপরে রাখতে হবে
বা কোনো একটা তো এটাকে কি বলা হয়, পাটাতন দরকার, যেটা একটা হার্ড কিছু, যেটার উপরে হ্যাঁ সারফেস, যার উপরে মানে রেখে আপনি কাগজটার মধ্যে লিখবেন। আমি এখনো কাগজ আনি নাই, পেজটা আনি নাই, বাট আমার এটা হচ্ছে বেসমেন্ট বা সারফেস বলা যায়, মানে আর্টবোর্ড, গ্রাফিক্সের ভাষায় আমি আর্টবোর্ডটার সাইজ কি নিয়েছি, একদম ফ্লেয়ারের সাইজে নিয়েছি। ম্যাম, রাকিব ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। রাকিব ভাই আছেন? রাকিব ভাই? রাকিব মেবি কথা বলতে পারছে না। আর রাকিব ভাই তো আমাদের ভিডিওটা করে, তো কাজ ও আছে। রাকিব ভাই একটু ভিডিওটা করে দিয়ে একটু, এত কাজ শুরু করতেছেন না? আপনারা এটা পেয়ে যাবেন, তো ভিডিও পেয়ে যাবেন, আমি নিজেই তো দিয়ে দেব। আচ্ছা, তো এরপরে হচ্ছে কি, আমার একটা পেজ আনতে হবে যেখানে আমি লিখবো। আমার সারফেস হয়ে গেছে বা আমার বেসমেন্ট আমি পেয়ে গিয়েছি, এখন আমার কি লাগবে, একটা পেজ লাগবে। চলে যাব আমি কিসে, রেক্টেঙ্গুলার শেপে একদম। আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, আমি এক্সট্রিমলি সরি, আমাদের কাজ এখনো শেষ হয় নাই, সরি। ডকুমেন্টেই তো এখনো সেট আপ করি নাই। কন্ট্রোল আর দিয়ে আমি রুলারটাকে নিয়ে আসবো, রুলারটাকে নিয়ে এসে এই চারপাশে একটা বাউন্ডারির মতো দিয়ে দিব। চারপাশে কি করলাম, বাউন্ডারির মতো দিয়ে দিলাম। কারণ কি, কারণ হচ্ছে ব্লিড এবং সেফটি এরিয়া, এটার মধ্যে কি কাজ করে কেউ বলতে পারবেন? ব্লিড এবং সেফটি এরিয়া, ব্লিড মানে হচ্ছে, হ্যাঁ বলেন। প্রিন্টের সময় আর কি ডিলিট হয়ে যাবে, এগুলো যেটা বাদ দিতে হবে। হ্যাঁ, ব্লিড মানে হচ্ছে ওইটা বাদ পড়ে যাবে। ব্লিড আমাদের ডিজাইনের অংশ না, বাট ব্লিডটা কেন দেওয়া, যখন এই ডিজাইনটা কোনো প্রেস হাউসে যাবে, প্রিন্ট হাউসে যাবে, ওরা কি করে, ওরা একটা একটা করে প্রিন্ট করে না কখনোই। একটা কাগজ, আমরা যেমন ফটোকপি মেশিনে বা আমাদের বাসায় যে প্রিন্টার আছে, তখন কি করে একটা একটা পেজ বের হয়, একটা করে পেজ কখনোই তারা কি করে না, প্রিন্ট করে না। ওরা অনেকগুলো পেপার একসাথে প্রিন্ট করে বের করে। তো যখন একটার পরে আরেকটা, ওই যে পাসপোর্ট সাইজ ছবি দেখালাম, যে একটার পর আরেকটা যখন বসাবে কমান্ড দিয়ে, ওদের মধ্যে যাতে নির্দিষ্ট একটা দূরত্ব থাকে, তাই আমরা ব্লিড দিয়ে দিই চারপাশে। এবং যখন মেশিনটা কাটা পড়বে, ঠিক এই ব্লিডের এই লাইন বরাবর যাতে কাটে, আমার ডিজাইনের যাতে কোনো, বা আমার পেপারের যেই পার্ট আছে সেখানে যাতে কোনো হ্যাম্পার না হয়, দ্যাটস ওয়াই আমাকে ব্লিড দিতে হবে। তাহলে আমরা ব্লিডটা কিভাবে নেব, মানে চারপাশে আর একটু বাড়াবো কিভাবে, দেখি বিজনেস কার্ডটা যদি মনোযোগ দিয়ে করে থাকেন পারবেন। মনে আছে? আচ্ছা ওকে, চলে যাব আমরা কোথায়, ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার সি প্রেস করলেও হবে। এখানে আসার পর এই যে আপনার রিলেটিভ লেখাটা আছে না, রিলেটিভ লেখাটা যদি উঠায় দেন তাহলে জিরো, সরি, এটা যদি উঠানো থাকে আপনার যে কাগজের সাইজ সেটাই থাকবে, আর রিলেটিভ লেখাটা যদি অ্যাক্টিভ করে দেন তাহলে জিরো হয়ে যাচ্ছে। আমার জিরো দরকার, মানে আমার যেই বেসমেন্টটা আছে, বেসমেন্ট ঠিক রেখে আমি চারপাশে কি চাই, একটু বাড়াতে চাই। আমি এটা রিলেটিভ অ্যাক্টিভ করে দিলাম। এখানে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্টটা কোথায় আছে, মধ্যে একদম মিডলে, তার মানে সে চারপাশে বাড়বে। আপনি যদি অ্যাঙ্কর পয়েন্টটা এখানে ক্লিক করেন, দ্যাট মিন্স সে শুধু নিচের দিকে বাড়বে। যদি অ্যাঙ্কর পয়েন্ট এখানে ক্লিক করেন, এখানে রাখেন, তার মানে সে শুধু উপরের দিকে বাড়বে। এখানে রাখলে ডান দিকে, এখানে রাখলে বাম দিকে, বাট আমি চাচ্ছি ও চারপাশে বেড়ে যাক। কত বাড়াবো, চারপাশে ব্লিড কত দিবেন, 0.5 0.125, আমি 0.125 রাখলাম, কারণ ব্লিড তো এটা তো কাটা পড়ে যাবে অত বেশি, বা অথবা 0.25ও রাখতে পারেন, সমস্যা নেই। এই ব্লিডটা কি হবে, কাটা পড়ে যাবে,
হাইট এবং ওয়েট সেম রাখলাম 0.25, আপনি 0.125, 0.25, 0.5 যে কোনো কিছুই রাখতে পারেন। খুব বেশি রাখা যাবে না, কারণ এটা প্রেস হাউসে গেলে তখনও কমানো হবে। বস আপনি একটু দেখেন, এখানে আসেন। এই যে এখান থেকে একটু দেখেন তো কোনটা ভালো লাগে, সিলেক্ট করেন। এরপরে আপনি কি দিবেন, ওকে। ওকে দেওয়ার সাথে সাথে দেখেন এই যে চারপাশে একটু বেড়ে গেল, তাই না? এখন এটাকে আপনি নিয়ে যান, আরো 2টা সেটেলমেন্ট দিয়ে আসেন, আটকায় দেন, বাস আমাদের কাজ কমপ্লিট। এইবার ঠিক এই কর্নারে সামনে উপরে চলে যান, একদম উপরে চলে আসছে। এখানে আমি আরেকটা রেক্টেঙ্গেল নেব, তার আগে আমরা একটু গুগলে চলে যাই। খেয়াল করে দেখেন প্রত্যেকটা ডিজাইনের মানে কার্ডের ভিতরেই একটা সেফটি এরিয়া ব্যবহার করা হয়েছে। যেমন এইখানে সেফটি এরিয়া, মানে আমি দেখার পর আমার যতটুকু মনে হচ্ছে ও রেখেছে 0.25 এর মতো, এই যে 25। তারপরে ও কি করেছে, ও কাছাকাছি এরকমই 0.25 এর মতো রেখেছে, ডানে বামে একদম চারপাশে। এই কার্ডটা যদি দেখি ও অনেক বেশি রাখছে। দেখেন আমি যখন এই কার্ডটা ধরেছিলাম, মাউসটাকে নিয়ে গেছি ঠিক হাতের ওই ফার্স্ট যে আঙ্গুলটা আপ করা অতটুকু স্পেস আছে, বাট এই কার্ডটার যখন যাচ্ছি মোটামুটি বাকি 4টা আঙ্গুলও টাচ করেছে। দ্যাট মিন্স ও কত রেখেছে, প্রায় 0.45 থেকে 5 পর্যন্ত। এরপরে আমি যদি এই কার্ডটাতে চলে আসি, সে আরো বেশি রেখেছে, সে প্রায় দেখেন এই যে অনেকখানি সেফটি এরিয়া রেখেছে। অন্য আরেকটা কার্ড দেখি, এই কার্ডটাতে চলে আসি, এই যে ও দেখেন প্রায় 5.5 এর বেশি কি রেখেছে, সেফটি এরিয়া রেখেছে। ডিপেন্ড করবে ক্লায়েন্ট যে ইনফরমেশনগুলো দিয়েছে সেই ইনফরমেশনগুলোর মতো। যত বেশি ইনফরমেশন হবে, মানে টেক্সট হবে, সেফটি এরিয়া একটু কম দিতে হবে, কারণ আমার টেক্সটগুলো বসাতে হবে। অনেক অনেক টেক্সট হলে তো ঝামেলা। এই যে দেখেন ও আবার মোটামুটি অনেকখানি জায়গা স্পেস রেখেছে, এই যে এইদিকেও। তো সেফটি এরিয়ার জন্য কি করব, আমি একটা শেপ নিয়ে নিলাম, ধরেন দিলাম 0.5 ইঞ্চি, আই এন ওয়াইড, আবার হাইটও দিলাম 0.5 আই এন ইঞ্চি। ওকে দেন এটাকে নিয়ে যান এই কর্নারে। এখন এখান থেকে একটা রুলার নিয়ে আসেন, এদিক থেকে একটা রুলার নিয়ে আসেন। ওকে, এখানকার কাজ শেষ। এই কালো ব্যাকগ্রাউন্ডটাকে ধরে, কালো বক্সটাকে ধরে আবার এখানে আনি, এখান থেকে একটা রুলার নিয়ে আসি, এখান থেকে একটা রুলার নিয়ে আসি। ওকে, আমার এই কালো বক্সের কাজ শেষ। তাহলে আমার কি হলো, ডকুমেন্ট সেটআপ কমপ্লিট। ডকুমেন্টটা কি হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। আমি ভিউতে চলে যাব, ভিউতে গিয়ে এই যে রুলার্স দেখতে পাচ্ছেন না, এই রুলার্সটাকে আমি লক করে রাখতে চাই। এই যে রুলার্স অ্যাক্টিভ আছে, সরি, এই যে গাইডগুলোকে লক করে রাখতে চাই, যাতে গাইডগুলো না মুভ করে, কারণ আমরা অন্যান্য কাজ করার সময় গাইডগুলো মুভ করে ফেলতে পারি। আপনি এখান থেকে গাইডটা লক করে রাখেন। এখন আর এই গাইড কি হবে না, মুভ করবে না, কোনো কাজ করবে না। এরপর আমি একটা শেপ নেব। ফার্স্ট অফ অল একদম ফার্স্ট থেকে শুরু করে শেপ নেব। এটা হচ্ছে আমার ব্লিড। এটা কি, ব্লিড। মনে রাখতে হবে ব্লিডের কালার এমন একটা কালার দিতে হবে যে কালারটা আপনার ডিজাইনের ভিতরে ইউজ করবেন না। কি বলেছি, ব্লিডের কালার এমন একটা কালার হবে যেই কালারটা আমি আমার ডিজাইনে ব্যবহার করব না। ধরে নিলাম আমি যে ডিজাইনটা করছি সেটার মধ্যে হোয়াইট কালার, ব্লু কালার, ব্ল্যাক কালার ইউজ করা হবে, তো ওটার মধ্যে কি হবে না, রেড কালার ইউজ হবে না। আমি ব্লিডের কালারটা রেড দিয়ে দিলাম। ম্যাম মাঝখানে বিটের মাপটা কত নিলেন?
মাঝখানের কোনটা? মানে এই যে ফাইনাল যেটা নিলেন একটু আগে যেটা, ওটা 0.5 সেফটি এরিয়া রেখেছি মেন কার্ড থেকে। 0.5। হ্যাঁ 0.5 যে হবে এমন কোনো কথা নেই। 0.25 থেকে শুরু করে 0.5 পর্যন্ত স্ট্যান্ডার্ড, এর থেকে বেশিও হতে পারে আবার কমও হতে পারে। আমরা আরেকটা শেপ নিয়ে নেব। এইটা হচ্ছে আমার পেজ। তো আমার পেজের কালারটা কি, আমি আমার পেজের কালারটা দিয়ে দিলাম যে হোয়াইট কালার। ওকে, আমার মোটামুটি ডকুমেন্ট সেটআপ কমপ্লিট। এখানে চলে যাই, লেয়ারের নাম চেঞ্জ করে দেন। এটার নাম হচ্ছে ব্লিড, আর এটার নাম কি, এটা হচ্ছে আপনার প্লেয়ারের ব্যাকগ্রাউন্ড। আপু একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। আমরা যখন ব্লিডটা নিচ্ছিলাম ওইখান থেকেই তো কালারটা সিলেক্ট করা যায়, তাহলে কি এই স্টেপে এসে এভাবে করা দরকার আছে না আমরা ওখান থেকেই করতে পারি? হ্যাঁ আপনি ওখান থেকেও করতে পারেন, বাট ওইটা কি করবে, ওটা শুধুমাত্র এই যে চারপাশের যে বর্ডারটা আছে না, বর্ডারটাকে কালার করে দিবে। মানে ব্যাকগ্রাউন্ডটা, এই যে ব্যাকগ্রাউন্ডের চারপাশে বর্ডারটাকে কালার করে দিবে। আর আমরা এখানে কি করছি, আলাদাভাবে ব্লিড নিচ্ছি, কারণ হচ্ছে আপনি তো সব কিছু ইলাস্ট্রেটরে ডিজাইন করবেন, রাইট? ইলাস্ট্রেটরে গিয়ে কিন্তু এই ব্লিড নেওয়ার অপশন এরকম থাকবে না, মানে কালার দেওয়ার অপশন থাকবে না। তখন আপনাকে আলাদা করে এইভাবে কালার নিতে হবে। দ্যাটস ওয়াই আমরা এইভাবে নিচ্ছি। আর আরও সহজ করে বলি, আপনি যদি লোকাল মার্কেটে কাজ করেন, প্রেসে যখন যাবে এই ডিজাইনটা, তারা কি করে এই ব্লিডের লেয়ারটা ধরে, মানে ফটোশপে না, ইলাস্ট্রেটরে কি করে ব্লিডটাকে ধরে ডিলিট করে দেয়, তারপর নিজের একটা ব্লিড বসায়। কারণ ওরা অনেক কিছু মেজারমেন্ট করে। সাপোজ আপনি ব্লিড, আমি এখানে অনেক ছোট দিয়েছি, মাত্র 0.25, আপনি ব্লিড অনেক বড় করে দিয়েছেন, যত বেশি দিবেন তত হচ্ছে জায়গা নষ্ট হবে। এবং প্রেসের লোক যত পারে এটারে কমায়া কি করে কাগজ বাঁচানোর চেষ্টা করে। আপনি ওখান থেকেও কালার দিতে পারেন, নো প্রবলেম। জি আপু বুঝতে পারছি। ওকে, তো আমরা এই দুজনকে আপাতত লক করে রাখি। তো এখন আমাদের থিম কি, আমার পেজও হয়ে গেল, তারপরে ব্লিড তো আমার দরকার নেই। আপনি চাইলে ব্লিডের আইটা অফ করে রাখতে পারেন যদি চোখে লাগে, হ্যাঁ ব্লিডের আই বন্ধ করে রাখতে পারেন। তো এখন আমার কাজ কি হবে, চলেন একটা ফ্লেয়ার ডিজাইন করি, সিম্পল ফ্লেয়ার ডিজাইন করব। 10:41 বাজে, কিভাবে ডিজাইন করব তার আগে আপনাদের প্রেজেন্টটা দিয়ে আসি। এর এইচডব্লিউ থাকবে কি, এইচডব্লিউ থাকবে কোনো কাজ জমা দিতে হবে না আমাকে, আপনাদের জন্য আজকে ফ্লেক্সিবল করে দিচ্ছি, কোনো কাজ আমাকে জমা দিতে হবে না, বাট আপনাদের হোমওয়ার্ক থাকবে আপনি যে রিসার্চ করেছেন সেই রিসার্চের রিসোর্সগুলো আমাকে দেখাতে হবে। আমি হয়তো বা আগামী ক্লাসে বা আপনারা যে রিসার্চ করছেন সেটার স্ক্রিনশট, কি রিসার্চ করবেন ঘুরে ঘুরে, যে ফ্লেয়ার ডিজাইন কি, তারপরে হচ্ছে পোস্টার ডিজাইন কোনটা, তারপরে হচ্ছে আপনার এটাকে কি বলে, বিভিন্ন ধরনের বুক কভার ডিজাইন, এরপরে এই রিলেটেড কথাগুলো কি হয়, যে এই ডিজাইনের মধ্যে বিভিন্ন ধরনের যে মেকিং হচ্ছে, কোথায় কি ডিজাইন হচ্ছে, কি কি ইফেক্ট ইউজ করেছে, বা কোন শেপটা ইউজ করেছে, এই জিনিসগুলো মিনিংগুলো বুঝতে হবে। আমাদের সেন্সটাকে এমনভাবে গ্রোথ করতে হবে যে ফার্স্ট লুকেই আমি দেখে বুঝে যাব সেখানে কোন ফন্টটা ইউজ করেছে, কিভাবে কালারগুলো ইউজ করছে। যেমন আমি এটা দেখে আমার কাছে কি মনে হচ্ছে, এখানে টোটাল 1 2 3 তিনটা ইলেকট্রিক্যাল শেপ আছে। তিনটা শেপের মধ্যে ফার্স্টে এই যে একটা রেড কালার শেপ দেখা যাচ্ছে, এটা পুরোটাই হচ্ছে একটা শেপ রেড কালার, বাট এখানে সে অপাসিটি কমিয়ে দিয়েছে রেড কালার দিয়ে। এরপরে এই যে বাম পাশে আরেকটা শেপ, এই শেপটাকে সে অর্ধেক করে কেটে এই দুইটা শেপের সাথে জোড়া লেগে গেছে, মানে এই রেড কালার এবং এই ডান পাশে রেড কালার দুইটা জোড়া লাগানো। পরে নিচে যে আরেকটা শেপ দেখা যাচ্ছে, সে কি করেছে, রাউন্ডেড রেক্টেঙ্গেলের মধ্যে একটা ছবিকে মাস্কিং করে দিয়েছে। টেক্সটটা দেখে বোঝা যাচ্ছে যে এই যে এম এর এই পার্ট দেখে সে ল্যাটো ফন্টের মধ্যে
অথবা ওপেন সেন্স, এই দুইটা ফন্টের মধ্যে কাজ করেছে। আবার ধরেন এই ডিজাইনটা সে কিভাবে করলো, যে এই যে হাত ধরে উল্টায় রাখছে, কিভাবে হলো? এখানে হচ্ছে সে একটা শেপ পেন টুল দিয়ে কেটে কেটে বানিয়েছে, নিচে শ্যাডো ইউজ করে ডিজাইনটা কমপ্লিট করেছে। আপনাদের এইচডব্লিউ হচ্ছে এটাই, যে সে কিভাবে ডিজাইন করেছে এই ডিজাইনটা আপনাকে ঘুরে ফিরে রিসার্চ করতে হবে এবং অনেকগুলো ডিজাইন দেখেন, ডিজাইন সেন্স মাথার মধ্যে নিয়ে আসেন। পারবো না? জি আপু। চেষ্টা করবো। এই চেষ্টা কে বলছে? মেহেদি ভাই। হ্যাঁ, চেষ্টা কে বলছে? হোসেনরা তো মেহেদি ভাই বলছে। চেষ্টাই করবে ভালো। নো নো নো, ভুল খেলা যাবে না ভাইয়া। হ্যাঁ, চেষ্টা করা যাবে না, আপনাকে করতে হবে কাজ। হয় বলবেন ওকে ম্যাম আমি করব, অথবা আমি পারবো না। চেষ্টা করা যাবে না। ঠিক আছে। আপু